সম্মানিত ভাইস প্রেসিডেন্ট গুলশান সোসাইটি, তাকে আহ্বান জানাবো যে এই নগর ভাবনায় আপনার কাছে প্রতিবন্ধকতা কি মনে হয় প্রায়োরিটি লিস্টে, এবং একই সাথে চ্যালেঞ্জগুলো কি কি। আমরা অনেকগুলো প্রতিবন্ধকতা ইতিমধ্যে পেয়েছি, আমরা পানির কথা শুনেছি যে পানির সঠিক ব্যবস্থাপনটা এই শহরে হয় না, এই শহরে আরো সংকট আছে, আপনি সেরকম দু একটা বিষয় যদি একটু তুলে ধরেন। জি, অনেক ধন্যবাদ। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং বিশেষ করে সিটি কর্পোরেশনকে যে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং বিশেষ করে এখন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটু নতুন করে ভাবছি, সেটার জন্য এই ধরনের আলোচনার কিন্তু যথেষ্ট প্রয়োজন আছে। কিছু তো সমস্যা আছে, আমাদের তো সমস্যা আছে, আমাদের তো আমরা ছোট একটা দেশ, ছোট একটা আমাদের জায়গা, সে তুলনায় জনসংখ্যা অনেক বেশি, সুতরাং অনেক কনজেশন আছে, ডেন্সিটি অনেক বেশি, তার ফলে যে পানি নিয়ে সমস্যা, অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার, আমি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, সেগুলোতেও সমস্যা। আমরা যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা, আমাদের যে রাস্তা। আপনি জানেন যে একটা আইডিয়াল শহরে যা আয়তন তার 25%, শতকরা 25% মানে রাস্তার জন্য ব্যবহার করা হচ্ছে উচিত, কিন্তু আমাদের সেখানে ঢাকা শহরে যদি আমরা হিসাব করি দেখা যাবে এটা অ্যাবাউট 7.5%, মানে 3/3-এরও নিচে, 3/3-এরও 1/3 না। তো সেই তুলনায় রাস্তার সংখ্যা খুবই অপ্রতুল, এবং সেই কারণে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাতে অনেক বেশি সমস্যা। এবং নগরবাসী প্রতিদিন, আমি শিওর যারা অনেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ ফলো করেন, ট্রাফিক মানে রিলেটেড যে গ্রুপগুলো, সেখানে প্রতিদিন কিন্তু কমপ্লেন দেখেন যে এখানে সমস্যা হচ্ছে, এখানে ট্রাফিক জ্যাম হচ্ছে, এখান থেকে এখানে যেতে যেটা হয়তো 15 মিনিট লাগার কথা সেটা হয়তো 1 ঘন্টা লাগছে, 1.5 ঘন্টা লাগছে। সো এই ধরনের একটা সমস্যা আমি বলবো যে আমাদের রয়েছে। এছাড়া অন্যান্য যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা, তার মধ্যে আরেকটা বড় হচ্ছে আমাদের, আমি শুধু এই গুলশান বলে বলছি না, আমাদের হচ্ছে পাওয়ারের সমস্যা, ইলেকট্রিসিটি, গুড কোয়ালিটি আপনার ইলেকট্রিসিটির একটা সমস্যা। আমরা প্রযুক্তিয়নের কথা বলি, আমরা বলি যে আমরা স্মার্ট সিটি তৈরি করব, কিন্তু আপনি স্মার্ট সিটি তৈরি করবেন কিভাবে যদি আপনার ইলেকট্রিসিটি তো ঠিক মতো আপনি না পান, আপনার যদি এই ধরনের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো না থাকে। তো আমি একটু অন্য জিনিসের দিকে একটু কথা বলি, যে যেহেতু আমি প্রযুক্তি নিয়ে কাজ করি, এই জন্য আমি সবসময় মনে করি যে আমরা যদি একটা শহরকে আদর্শ শহর হিসাবে বানাতে চাই, আদর্শ নগর হিসাবে বানাতে চাই, তাহলে সেটাকে এই প্রযুক্তির যুগে অবশ্যই একটা স্মার্ট সিটিতে পরিণত করতে হবে। এবং স্মার্ট সিটি করতে গেলে যা যা করা দরকার, যেমন আমাদের যে আমি পাওয়ারের কথা বললাম, ইলেকট্রিসিটি স্মার্ট গ্রিড নিয়ে আসতে হবে, ওয়াটার ম্যানেজমেন্ট, সুয়ার ম্যানেজমেন্ট, এগুলোতে আমাদের স্মার্ট সিস্টেম নিয়ে আসতে হবে। আমাদের ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের বিভিন্ন জায়গায় এখন তো ধরেন আইওটি আছে, যারা ইন্টারনেট অফ থিংস, বিভিন্ন সেন্সার্স আছে, এগুলো বসাতে হবে। সেগুলো দিয়ে যে ডেটা কালেক্ট হবে, ট্রাফিক সম্বন্ধে যে ডেটা কালেকশন হচ্ছে, সেগুলোকে অ্যানালাইজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেটাকে আরো উন্নত করতে হবে। আমাদের গুলশানে, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না, যে গুলশান 2 নম্বর সার্কেলে কিন্তু কয়েকটা ক্যামেরা বসানো হয়েছে, ট্রাফিক ক্যামেরা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেপেবল অর এনাবল, কিন্তু এটার ব্যবহার আসলে কতটা হচ্ছে আমরা জানি না। সো সেটার ব্যবহার, এবং শুধু কোন গাড়ি দাগ পার করে দাঁড়ালো বা লাল বাতি উপেক্ষা করে চলে গেল, শুধু সেটা না, এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে কিনা, সেটা কিন্তু খুব জরুরি। এবং সেই অ্যানালাইসিস করার পরে সেটাকে আর আমরা এই ট্রাফিক ব্যবস্থাকে আরো কিভাবে উন্নত করতে পারি, সেটা হচ্ছে খুব জরুরি। তো আমার মনে হয় এই ধরনের কিছু জিনিস আমাদের করা দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মানে যদি আমি সামাজিক ইয়েটা বলি, যে আমাদের যারা একটা তো আইডিয়া হচ্ছে, যেটা আমাদের গুলশান সোসাইটির সভাপতি বলছিলেন, যে একটা এক্সক্লুসিভ একটা মনোবৃত্তি থাকতে পারে, যে না আমরা একটা গেটেড কমিউনিটি হবো, আমরা অন্য কাউকে ঢুকতে দেবো না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি, যেটা আমরা এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা চিন্তা করছি, যে গণতন্ত্রায়ন, মানে গণতন্ত্র তো শুধু ভোট দেওয়া না, গণতন্ত্র হচ্ছে যে আমার যে নাগরিক অধিকার সেটা সবার মধ্যে থাকতে হবে। শুধু এই কোনো একটা পার্টিকুলার এলাকাবাসী একটা সুবিধা ভোগ করবে, অন্য এলাকাবাসী সেই সুবিধা ভোগ করবে না, সেটা না। তো সেটার জন্য আমরা কিভাবে কি কাজ কিভাবে করতে পারি, আমার মনে হয় এই ধরনের একটা পলিসি
বোধহয় করা দরকার, এবং এই ধরনের পলিসি করলে এই যে ন্যায্যতার শহর যেটা আমরা বলছি, এবং এই যে স্মার্ট সিটি যেটা বললাম, শুধু স্মার্ট মানে কিন্তু শুধু প্রযুক্তি না, স্মার্ট মানে কিন্তু ডেমোক্রেটাইজেশন অফ দ্য সিভিল রাইটস, সেটাও কিন্তু একটা স্মার্টের ব্যাপার। তো আমার মনে হয় ওটা খুব জরুরি। স্মার্ট মানে আসলে প্রযুক্তি না, আমি আসলে একমত এই জায়গাটাতে। স্মার্ট মানে হচ্ছে আসলে স্মার্ট মানসিকতা, স্মার্ট ইচ্ছা। সেই স্মার্ট মানসিকতা এবং ইচ্ছাটাই আসলে দিন শেষে আমাদের এই শহরের সমীকরণে ইতিবাচক কিছু যুক্ত করবে। আমি একটু জনাব সৈয়দ আলমাস কবির আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি প্রযুক্তি বিষয় নিয়ে কথা বলেছেন। আমি কদিন আগেই চীনে গিয়েছিলাম এবং তাদের সড়ক ব্যবস্থাপনা আছে কত দারুণ, কত নিখুঁত, এবং সেখান থেকে সেই সড়কের গাড়ির সাথে চিট লাগানো থেকে শুরু করে, সড়কের চিট লাগানো থেকে শুরু করে, যে কোনো একটা গাড়ি সড়কের উপর থেকে গেলে সেটা কত গতিতে যাচ্ছে, কিভাবে সেটার মনিটরিং করা হচ্ছে, সে কি করছে, সবটা দেখা যায়। পুরো ক্যামেরা, সিসি ক্যামেরা থাকে। প্রযুক্তির কথা বলছেন আপনারা, যখন এই ধরনের বিভিন্ন উদ্ভাবনী প্রক্রিয়া নিয়ে কথা বলেন বিভিন্ন ধরনের পর্যায়ে, তখন কি বেশি সমস্যা হয়? আমলাতান্ত্রিক জটিলতা, বোঝার সক্ষমতা, নাকি আপনাদের বোঝাতে না পারার সক্ষমতা? আমি বলবো তিনটেই হয়। একটা তো আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই, এটা তো আমাদের একটা বহুদিনের সমস্যা, এজোল সমস্যা, লালকেটার দৌরত্ব, এটা তো আছেই। বোঝানোর সমস্যা হয়, এটা ঠিক। আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের বাংলাদেশে অনেক আগে, সাথে এটা বলবেন ঠিক কেন? রাইট। সো আমাদের বাংলাদেশে অনেক আগে কিন্তু আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি, এটা ওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু এরকম একটা করেছি অনেক আগে। কিন্তু 2018-তে আমার মনে আছে তদানীন্তন যে আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, আমি তাকে বললাম যে আমাদের ডেটা প্রাইভেসির একটা ইয়ে করতে হবে, আপনার পলিসি করতে হবে। সো ওনাকে আমি 6 মাসের বেশি বোঝাতেই পারিনি। উনি আমাকে বলছেন না, ডেটা সিকিউরিটি অলরেডি আছে। আমি বলছি ডেটা প্রাইভেসি আর ডেটা সিকিউরিটি এক জিনিস না, এটা আমার 6 মাসের বেশি লেগেছে বোঝাতে। সো এটাই যেটা একটা উদাহরণ দিয়ে বললাম। সো আমরা বোঝাতে পারি না যে আমাদের এই যে আপনি যেটা বললেন যে ট্রাফিক ব্যবস্থাপনাটা কিন্তু খুব ইজিলি করা যায়, এবং এই প্রযুক্তি কিন্তু অ্যাভেলেবল অলরেডি অনেক দেশে আছে, অনেক শহরে আছে। তো আমরা এটা তো মানে নতুন করে তো আবিষ্কার করার কিছু নেই, আমরা এটা এখানে ব্যবহার করতে পারি। আমাদের বাংলাদেশে আমরা ট্রাফিক ব্যবস্থাতে শুধুমাত্র ঢাকা শহরে বোধহয় 2টা বা 3টা জায়গায় সিগন্যাল কাজ করে, ট্রাফিক সিগন্যাল কাজ করে। তো এটা তো একটা অদ্ভুত জিনিসটা, এত বড় একটা মেট্রোপলিটন সিটি, সেখানে কোনো ট্রাফিক লাইট নেই। সো এনিওয়ে, আমি এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি না। আমি দুটা জিনিস খুব ছোট করে একটু বলতে চাই, যেটার অভাব রয়েছে এবং যে কারণে এগুলো সমস্যা হয়, সেটা হচ্ছে পলিসিগত কিছু সমস্যা। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের ডেটা প্রাইভেসি ব্যাপারটা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো আইন তৈরি করতে পারিনি। আপনি এই যে এগুলো অ্যানালাইসিস করবেন, একটা স্মার্ট সিটি তৈরি করবেন, আপনার ডেটা প্রাইভেসি যদি আপনি গভর্ন না করতে পারেন, তাহলে আপনি সেই ডেটা নিয়ে মানে আমি আমার ডেটা দিতে চাইবো কেন? আমি একটা নাগরিক হিসেবে আমার ডেটাটা আমি দিতে চাইবো না। সো এনিওয়ে, এই ধরনের পলিসিগত কিছু সমস্যা আছে। আরেকটা বড় পলিসিগত সমস্যা, সেটা অনেকদিন ধরে কথা বলা হয়েছে, কিন্তু কেন জানি এটা হারিয়ে যায় বারবার, সেটা হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা নগরের জন্য এখনকার দুনিয়ায় 2025-এ এসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক মানুষ এখানে যারা আছেন সবার হাতে একটা করে ফোন আছে, রাইট? প্রত্যেকে আপনার আছে না? হয়তো কারো কারো কাছে দুটোও আছে। সো এই যে ফোন, এই ফোনটা কিন্তু আপনি দেখবেন যে হয়তো 1 বছর পরে আপনি এবার চেঞ্জ করে ফেলবেন। তো পুরোনো ফোনটা আপনি কি করছেন? যে বা নষ্ট হয়ে গেল, সেটা হয়তো আপনি ফেলে দিচ্ছেন, ব্যাটারিটা ডিসপোজ করছেন কিভাবে? সো এই যে ইলেকট্রনিক ওয়েস্ট, এটা কিন্তু হাজার হাজার টন অফ ইলেকট্রনিক ওয়েস্ট, এবং এটা কিন্তু আমাদের নগরকে অনেক প্রবলেমের মধ্যে ফেলবে। আরেকটা প্রবলেম হচ্ছে যে যেটা ভাইয়া বলছিলেন যে আবার জোনিং, এখন অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই গুলশান, আমি যদি যেহেতু আমরা এখানে আছি আমি এটা নিয়েই বলছি, আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে আমরা কোনো জোনিং করতে পারিনি। একটা জোনিং ল যে না ঠিক আছে এই জোনটা শুধু রেসিডেন্সিয়াল হবে, এই জোনটাতে কমার্শিয়াল হবে, এই জোনটার মধ্যে কিছু হসপিটাল থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে, আপনার হয়তো স্কুল থাকবে, বিভিন্ন এই ধরনের যে জোনিং বা এই জায়গাটায় আমরা 4 তলার বেশি করতে দিব না, 4 তলা বিল্ডিং এ বেশি করতে দিব না। এই সব জায়গাতে শুধু আপনি মাল্টি স্টোরি হাই রাইজ করতে পারবেন। এই ধরনের যে জোনিং, এটা না থাকার কারণে যেটা হয়েছে যে গুলশানের এখন যে অবস্থাটা, দুরবস্থাটা, যে যে ট্রাফিক জ্যাম, বিকজ গুলশানের রাস্তা তো যখন গুলশান যখন তৈরি করা হয়েছিল, এটার নাম হয়েছিল গুলশান মডেল টাউন। এই গুলশান মডেল টাউন এখন তো মডেল তো নেই,
মানে এই রাস্তাগুলো তো নন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ট্রাফিক হ্যান্ডেল করার জন্য তৈরি হয়নি, তখন তৈরি হয়নি। ওয়াটার সিস্টেমও সেভাবে তৈরি হয়নি, গ্যাসের সিস্টেমও সেভাবে তৈরি হয়নি। সো বিভিন্ন যে নাগরিক যে নগরের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো কিন্তু এই জোনিং এর কারণে করা হয়নি। আমি এটা নিয়ে আরো অনেক কথা বলতে পারি, কথা বলবো না। সো এই পলিসি নিয়ে আমি বলতে চাচ্ছি। আমি শুধু আরেকটা জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে আমরা অনেকে যেটা বলেছেন যে আমাদের এই কাজগুলো, যেমন আপা যেটা বলছিলেন যে পানির মানে অপব্যবহার, অপচয়, এগুলোর জন্য কিন্তু আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে। এর জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, সিভিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। সিভিক অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমরা গুলশান সোসাইটি থেকে কাজ করছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা হয়তো আমার কথাগুলো যদি আমি একটু চুপ থাকি আপনারা শুনবেন, পাশের রাস্তা পিছনের রাস্তায় কিন্তু প্রচন্ড হর্ন বাজছে, প্রচন্ড হর্ন। এবং এই পাশে যে যারা বসবাস করেন তারা তাদের অবস্থাটা চিন্তা করেন এই হর্নের কারণে। আমরা চেষ্টা করেছি, আমরা 2 দফায় একবার 100 জন এবং পরের দফায় 150 জন ড্রাইভারকে আমরা বসিয়ে 3 ঘন্টা ধরে শব্দ দূষণ যাতে না হয়, কিভাবে ট্রাফিক তারা মেনে চলতে পারে, এই ধরনের আমরা সচেতন করার চেষ্টা করছি। আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আমাদের ডিএনসিসি থেকে যাতে এই সচেতনতা, শুধু ট্রাফিক না, এই যে পানির অপচয় বলি বা অন্যান্য যেসব আমাদের সিভিক সেন্স, বা আগে আমরা যেটা পৌরনীতি পড়তাম, আমরা এখন তো পৌরনীতি বোধহয় পড়ানো হয় না, সিভিক্স পড়ানো হয় না। তো এই সিভিক সেন্সটা তৈরি করা কিভাবে যায়, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি মানে যাতে বেশি বেশি করে সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়, আমার মনে হয় তাহলে আমাদের একটা অনেকটা লাভ হবে আর কি। থ্যাংক ইউ। নিশ্চয়ই সেই সচেতনতা এবং নিজেদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সেই ক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারাও আসলে তাদের নীতিটাকে আমাদের জন্য, আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্য সহজ করবেন, সেই প্রত্যাশা এবং চাহিদাটা আমাদের রয়েছে। আমার শুধু একটাই কথা, এটা অবশ্য আমাদের সিও মহোদয় বলেছেন, ল থাকতে হবে, পলিসি থাকতে হবে, কিন্তু সেটার এনফোর্সমেন্টও থাকতে হবে। একই সাথে আমাদেরকেও সেই যাতে আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি, বা আমরা যে কোনো সময় মানে শব্দ দূষণ না করি, এই ধরনের আমাদেরকে সচেতন হতে হবে। নাগরিক হিসাবে সুনাগরিক হতে হবে।